এজন্য আমি বলেছিলাম যে তথ্য মন্ত্রণালয় তার অধীনে একটা আইনজীবী প্যানেল তৈরিতে কাজ করছে, যে প্যানেলটি আসলে এই ব্যাপারগুলোকে আইনগতভাবে ডিল করবেন। আমি আপনাদেরকে এই খবরটা দিতে চাই, সুখবর, প্রায় সবার জন্য সুখবর, কারো কারো জন্য দুঃসংবাদ এভাবেও বলতে পারি। সুখবর আমাদের আপামর মানুষের জন্য, সেটা হচ্ছে তথ্যের নামে আমাদের উপরে যে ধরনের অত্যাচার বা অন্যায় হয়, তথ্যের দ্বারা কিন্তু অন্যায় হতে পারে। তথ্য এখন একটা মারাত্মক অস্ত্র। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিং এর শিকার হতে পারি, আমরা ফেক ছবি ফেক ভিডিওর শিকার হতে পারি। সেই রকম মানুষদের জন্য সুখবর হচ্ছে এই আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল, এটা গঠন সম্পূর্ণ হয়েছে। এটা কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস ছিল, বিজ্ঞাপন দিতে হয়েছে, ইন্টারভিউ হয়েছে, নানা রকম ভেরিফিকেশন ছিল, সব শেষে এই প্যানেল তৈরির কাজ শেষ। জাস্ট ফর্মাল প্রজ্ঞাপনটা বাকি আছে, এটা খুব দ্রুত 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। এবং আমরা যেটা বলছিলাম, এটা কারোর জন্য দুঃসংবাদ তো বটেই, যারা এই কাজগুলো করেন তাদের জন্য। এই রাষ্ট্র, এই সরকার সিরিয়াস কগনিজেন্সে নিতে যাচ্ছে, আপনারা সতর্ক হয়ে যান। আমরা যারা ডিসইনফরমেশন বা এই ধরনের বুলিং তৈরি করি অথবা যারা শেয়ার করি, লিটারেসির প্রশ্ন আছে, এটা রাষ্ট্র বা সরকারের দায়িত্ব আছে যে সে মানুষকে লিটারেট করবে, সেই চেষ্টাও থাকবে। কিন্তু জনগণেরও যখন একটা মিডিয়াম কেউ ব্যবহার করে, তার সচেতন হতে হবে। আগে যেমন মিডিয়ার ক্ষেত্রে এক ধরনের এডিটোরিয়াল ছিল, এডিটোরিয়াল প্রসেস এখনো আছে আমাদের মেইন স্ট্রিমের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়াতে যেহেতু নাই, নিজকে এই ব্যাপারগুলো আসলে সবাইকে একটু বুঝে করতে হবে। আমরা খুব দ্রুত এটা করব এবং আপনারা নিশ্চিত থাকুন, ডিসইনফরমেশন বিশেষ করে, সাইবার বুলিং বিশেষ করে, এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না। স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে যেমন এই প্যানেল কাজ করবে, আবার সে স্বতঃপ্রণোদিত হয়েও কাজ করবে। এবং এটা শুধু যে সরকারের প্রতি যে ডিসইনফরমেশন সেটা নিয়ে কাজ করবে, এটা নাগরিকদের সুরক্ষার জন্যই আসলে তারা কাজ করবে। সুতরাং নাগরিকরাও যেন তাদের হয়রানি বা সমস্যা নিয়ে তথ্য দিতে থাকেন। আমরা আশা করি এই প্যানেল কাজ শুরু করলে এগুলো আমরা কমিয়ে আনতে পারবো এবং আমরা দ্রুত কমিয়ে আনার চেষ্টা করব। পরের অংশগুলোতে যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডেঙ্গু মোকাবেলায় সরকার কাজ করছে। একটা পরিসংখ্যান এরকম, 25 সালের জানুয়ারি থেকে 20 জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ছিল 17,218 জন। এবছর একই সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 10,857 জন। সো আক্রান্তের সংখ্যা অর্ধেকের একটু বেশি। গত বছর মৃত্যু ছিল 62 জন, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 37 জন, এটা অর্ধেকের একটু বেশি। 37 জন আসলে আমরা সঠিক বলে মনে করি না। প্রতিটা মৃত্যু ঠেকানোর জন্য সরকার কাজ করে, কাজ করছে, কাজ করবে। যে সবসময় বলি যে একটা সিস্টেম কাজ করা শুরু করতে একটু সময় নেয়। আমাদের দায়িত্ব আসার অল্প সময়ের মধ্যে এবার ডেঙ্গুর সময়টা শুরু হয়ে গেছে। আপনারা জানেন বর্ষার সময় এটা হওয়ার প্রবণতা বাড়ে। তারপর আমরা একটা সিগনিফিক্যান্ট উন্নতি, আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা গেছে। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় 180 দিনে অর্জনের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পদ্ধতিতে স্পট মার্কেট থেকে এলএনজি সরবরাহের লক্ষ্যে 40টি প্রতিষ্ঠানের তালিকাভুক্তি হয়েছে। এর মধ্যে আরেকটা বড় সুখবর হচ্ছে, স্থলভাগে তেল গ্যাস অনুসন্ধানের জন্য 150 কূপ খননের আওতায় এ পর্যন্ত 29টি কূপ খননের মাধ্যমে 270.8 মিলিয়ন MMCFD গ্যাসের উৎপাদন নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে বর্তমানে 125.3 MMCFD গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। 2030 সালের মধ্যে অবশিষ্ট কূপগুলো 121টি কূপ খনন করা হবে এবং 1491 MMCFD গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা এই আলাপটা যখন আমরা অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করেছি, তখন বলেছি, মিডিয়াতেও প্রচুর এসছে, যে আমাদের শুধুমাত্র কিছু অলিগার্কের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের গ্যাস এক্সপ্লোরেশন বন্ধ ছিল। আমাদের স্থলভাগেই যে পরিমাণ সম্ভাব্য মজুদ আছে, এটা একটা হিসাব আছে, মোটামুটি বাংলাদেশের 25 বছর এখনো যদি আমরা সব তুলতে পারি, 25 বছর চলার মতো গ্যাস আমাদের স্থলভাগেই আছে। তার সাথে আমাদের কিন্তু সমুদ্র সীমা, আমরা সমুদ্র বিজয়ের কথা প্রচুর বলেছি, কিন্তু আমাদের যে অফশোর যে মাইনিং সেটা করি নাই। মিয়ানমার বহু আগে গ্যাস তুলে ফেলেছে, সব তথ্য আমরা জানি। এই সরকার ইনফ্যাক্ট অফশোর মাইনিং এর জন্য চেষ্টা করে যাচ্ছে। সুতরাং এগুলো যদি করা যায়, আমাদের জ্বালানি নিশ্চয়তা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে। খাদ্য মন্ত্রণালয় দেশের জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরাপদ খাদ্য প্রবিধানমালা 2026 জারি করেছে। এই প্রবিধানমালা অনুযায়ী খাদ্যপণ্য বা খাদ্যোপকরণ উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন নিতে হবে। এবং যা চলছে আপনারা দেখেছেন, এই মন্ত্রণালয় এবং এই অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং জনগণের স্বার্থের পক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খাদ্য মজুদের ক্ষেত্রে আমরা জানিয়েছি মজুদ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এবং সেটা বাড়ছে। এটা প্রতি সপ্তাহে আমি যখন ব্রিফ করতে আসি প্রতি সপ্তাহে আমরা তথ্য দেখছি এটা বেড়ে যাচ্ছে। আমরা রিপিট করতে চাই একটু, যত বেশি খাদ্য সরকার সংগ্রহ করবে সেটা কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তির ক্ষেত্রে সাহায্য করে, একই সাথে বাজারকেও স্থিতিশীল রাখে। কারণ সরকারের হাতে যদি প্রচুর খাদ্য মজুদ থাকে, যদি কারসাজি করার চেষ্টা করেন, সরকার বাজারে খাদ্য পণ্য ছেড়ে দিয়ে সেটাকে ইন্টারভিন করতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রদান করেছেন। আমরা সবসময় এগুলোকে এনকারেজ করি, কারণ এর মাধ্যমে মানুষের কাজের ইনসেন্টিভ পান এবং মোটিভেশন বৃদ্ধিতে এটা সাহায্য করে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আমাদের মাননীয় মন্ত্রী ব্রিফিং করেছেন, আপনারা দেখেছেন গতকালের আগের দিন। সেটা হচ্ছে ফিফা থেকে সরাসরি সত্য ক্রয় করার মাধ্যমে কিভাবে জনগণের টাকা রক্ষা করা হয়েছে। এক সময় এগুলো ভিন্ন একটা পথে, এটা নিয়ে মাননীয় মন্ত্রী যেহেতু বিস্তারিত বলেছেন আমি আর বলছি না। বিকল্প পথে কিছু মানুষের স্বার্থ রক্ষার জন্য, ওই যে একই গ্যাস আপনি যদি এক্সপ্লোর না করেন, এলএনজি ইম্পোর্টের সাথে একটা সিন্ডিকেট আছে, নেক্সাস আছে, তার ব্যবসা হয়, ঠিক একই রকম ঘটনা ঘটতো। এবার সরাসরি করার কারণে জনগণের টাকার একটা বড় সাশ্রয় হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ তার এলডিসি উত্তরণের ক্ষেত্রে 3 বছর বেশি সময় প্রস্তুতিকালীন চাইছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং বাংলাদেশ এই ক্ষেত্রে নেপালের সাথেও আলোচনা করছে। আপনারা জানেন এলডিসি থেকে আমরা যদি গ্রাজুয়েট হয়ে যাই, তারপর 3 বছর আমাদের যে ট্যারিফের সুবিধা থাকে এলডিসির জন্য, সেই সুবিধাটা থাকবে, তারপর এটা উঠে যায়। আমি বিস্তারিত বলার সুযোগ নেই, এলডিসির এই মিটিং আমার থাকার সুযোগ হয়েছিল আগে। তো সেখানে আমরা যে সবাই জানি যে এটা যখন উঠে যাবে আমাদের কিছু ক্ষেত্রে এক ধরনের চাপ আসার সম্ভাবনা আছে। সুতরাং আমরা যে দেশগুলো গ্রাজুয়েট করার কথা তারা আমরা একসাথে হয়ে, এবং এটা নিয়ে সিদ্ধান্ত হয়েছে আমরা আসলে 3 বছর এটা যদি পিছিয়ে দিই আমাদের প্রস্তুতির জন্য, মানে আমাদের এলডিসি গ্রাজুয়েশন হবে কিন্তু প্রস্তুতির জন্য, এর মাঝখানে তো কোভিড গেল বা এখন আনসার্টেন গ্লোবাল অবস্থা আছে, নানান কারণে এটা চাওয়া হয়েছে। এবং এটা যদি হয় আমাদের ব্যবসা বা ইন্ডাস্ট্রির যে সংকট হওয়ার কথা ছিল সেটা হবে না। বাণিজ্য মন্ত্রণালয় সেই কাজটা খুব সিনসিয়ারলি করছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় পলিথিনের বিকল্প পরিবেশ বান্ধব পাট পণ্য ব্যবহারের লক্ষ্যে ঢাকা মহানগরীর প্রধান প্রধান বাজারসমূহে ভোক্তাদের নিকট স্বল্প মূল্যে বিতরণের জন্য জেডিপিসি থেকে পাটের তৈরি 7000 পিস গ্রসারি ব্যাগ দেওয়া হয়েছে। আসলে একটা কথা মনে রাখা দরকার, আমাদের প্লাস্টিক পণ্য আইন করার চেষ্টা করছে, সেটার থেকে সরিয়ে আনার চেষ্টা করছি, এবং এটার সুবিধা আসলে এত বেশি, মানুষের একটা কম প্রবণতা আছে। মানে আমি নিজে যখন একজন ভোক্তা হিসেবে চিন্তা করি, এটার সুবিধা এত বেশি, দামের দিক থেকে বলি বা অন্যান্য সুবিধা, আমাদের জনগণকে একটু মোটিভেটেড হতে হবে। এই সেই সচেতনতার কাজ চলছে এবং সরকারও চেষ্টা করছে মানুষের মধ্যে এটা যতটা ছড়িয়ে দেওয়া যায়। মোড়কের যে নিয়ম আছে সেটা যারা পালন করেননি তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনা হচ্ছে। এখানে বেশ কিছু জরিমানা, জুন 2026-এ 13,11,500 টাকা জরিমানা করা হয়েছে। আর 26 পর্যন্ত, জুন 2026 পর্যন্ত মোট 1093টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে 70 লক্ষ টাকার মতো পাওয়া গেছে জরিমানার ক্ষেত্রে। বস্ত্রের ক্ষেত্রে একটা খবর আছে, বিটিএমসি নিয়ন্ত্রণাধীন 25টি মিলের মধ্যে 16টি মিল প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় পরিচালনার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয়েছে। একটা কথা একটু মনে রাখা দরকার, সরকার তার ইন্ডাস্ট্রিগুলো পরিচালনার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে খুব বেশি দক্ষতার পরিচয় দিতে পারেনি, এবং আমাদের এক ধরনের চাওয়া আছে যে এই ইন্ডাস্ট্রিগুলো যেন বন্ধ না হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে এগুলো চালাতে গেলে অনেক ক্ষেত্রেই খরচ বেশি হয়, এবং সেই পুরনো কথা, এই টাকাগুলো দিতে হয় জনগণের করের টাকা থেকে, এগুলো পাবলিক মানি। তো এখন যে পিপিপির কথা চিন্তা করা হচ্ছে, তাতে যেহেতু ব্যক্তিগত মানে ব্যক্তি উদ্যোক্তারা এটার সাথে যুক্ত হচ্ছেন, আমরা আশা করি এটা লাভজনক করা যাবে, এটা চাকুরিগুলো রক্ষা করা যাবে, এবং জরুরি কথাটা হচ্ছে এতে সরকারকে ভর্তুকি দিতে হবে না। সরকার বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে, তাতে আমার মনে হয় যে এত বড় স্থাপনা আছে, এত ইন্ডাস্ট্রি আছে, এত কর্মী আছে, তাদের একটা নিরাপত্তা তৈরি হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 20/6/2026 তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোড শো এর মাধ্যমে বস্ত্র ও পাট, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ মিলগুলোতে বিনিয়োগ আকর্ষণের জন্য দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান। প্রস্তাবনাও পাওয়া গেছে। তার মানে মাননীয় প্রধানমন্ত্রী এগুলো বিনিয়োগ চাইছেন, মানে সরকার আসলে ক্রমাগত ভর্তুকি দিয়ে এগুলো চালাবে এটা হতে পারে না। এবং আবার এটার ব্যাপারে তিনি যে সিরিয়াস তার প্রমাণ তিনি নিজে তার কার্যালয়ে রোড শো করেছেন। বস্ত্র অধিদপ্তরের পোশাক সংক্রান্ত 22টি সেবার মধ্যে 12টি সেবা
মাই জিওভি প্ল্যাটফর্মে সম্পাদন করা হচ্ছে। বাকি 10টি সেবা এই প্ল্যাটফর্মে সম্পাদন করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার উন্নয়ন এবং সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সংক্রান্ত বৈঠক হয়েছে। জবাবদিহিমূলক চট্টগ্রাম নগরী হিসাবে গড়ে তুলতে নাগরিক সেবাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে সিটি কর্পোরেশন এই লক্ষ্যে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন আমাদের চট্টগ্রাম চালু করেছে প্রতিষ্ঠানটি। আমি গতকাল একটা মিটিং এ ছিলাম সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠানে, সেখানে আসলে যারা ওটার সাথে জড়িত তাদের ওই কমন একটা ব্যাপার থাকে যে আমি একটা অ্যাপ চাই, যে অ্যাপের মধ্যে এক জায়গায় আমি সব সেবা নিতে পারি। আমি প্রকাশকদের সাথে বসেছিলাম, তো একই ব্যাপার এখানেও খুব চমৎকার ভাবে চট্টগ্রাম মহানগরী এটা শুরু করছে। সেটা জনগণের জন্য এবং যারা সেবা নিচ্ছেন তাদের জন্য খুবই ভালো একটা সিদ্ধান্ত নিশ্চয়ই। আইএলওর মহাপরিচালকের বাংলাদেশ সফর হয়েছে, সেটা একটা খুব ভালো খবর। বাংলাদেশ এই ব্যাপারে শ্রমের ব্যাপারে যা যা করার সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সব পদক্ষেপ নিচ্ছে। শিশু শ্রম কল্যাণ পরিষদ সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় কর্ম পরিকল্পনার খসড়া হয়েছে। শ্রম আইন যেগুলো আছে এগুলো ক্রমাগত তাদের একটা রুটিন ওয়ার্ক আছে, তারা এগুলো তদারক করে যান, সেগুলো চলছে। প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আগস্টের মাঝামাঝি সময়ে আপনারা দেখেছেন এই তথ্যটা, প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে। এতে প্রবাসীদের জন্য 10টি সুবিধা থাকবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে ডিসেম্বর 2026-এর মধ্যে 50,000 এবং আগামী বছরের জুন মাসের মধ্যে 2 লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ড সংক্রান্ত সব কার্যক্রম পরিচালিত হবে। আমরা মানে বহুদিন থেকে বাংলাদেশের আমরা বলি না যে 3টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, কৃষি, গার্মেন্ট এবং আরেকটা হচ্ছে প্রবাসী যে মানুষজন আছেন, আমাদের কর্মীরা যে রেমিটান্স পাঠান। আমরা আসলে তাদের দিকে খুব কম লক্ষ্য রেখেছি। বিশেষ করে একটা এলাকায় এমন মানুষজন যান যারা আমাদের সামাজিক মানদণ্ডে খুবই শক্তিশালী নন, ফলে তাদের স্বার্থের দিকে আসলে সব সরকার কম লক্ষ্য করেছে, বরং তাদের বেনিফিটটা নিয়েছে। আমরা মুখে মুখে অনেক কথা রেমিটেন্স যোদ্ধা টাইপের শব্দ বলি, কিন্তু তাদের কল্যাণের চেষ্টা আসলে খুবই কম হয়েছে। এই সরকার নিশ্চয়ই তাদের এই স্বার্থ রক্ষার জন্য এই কার্ডটা দিচ্ছেন, এর মাধ্যমে তাদেরকে সেবা দেওয়া যাবে এবং সেটা তাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন পাইলট প্রকল্পের পরিবর্তে সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণের লক্ষ্যে মহিলা সংস্থা জেলা উপজেলা পর্যায়ে নারীদের ক্ষমতায়ন এবং কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন নামে একটি প্রকল্প তৈরি করেছে। এর মাধ্যমে আপনারা নাম শুনেই বুঝতে পারছেন যে তাদের দক্ষতা তৈরি করা হবে। ধর্ম মন্ত্রণালয়ের ব্রিফিং এ আপনারা নিশ্চয়ই ছিলেন যে হজ প্যাকেজ, আমি যতদূর জানি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, তাই তো আজ? তো এটা অনুযায়ী সবাই তাদের প্রস্তুতি নিশ্চয়ই নিতে পারবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশের সেন্ট মার্টিন থেকে মধ্য উপকূল পর্যন্ত 10,000 বর্গ কিলোমিটার এলাকায় গবেষণায় উল্লেখযোগ্য পরিমাণ ভারী খনিজের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ম্যাগনেটাইট, এলমেনাইট, রুটাইল, জিরকন ও গার্নেট, যা অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কেন্দ্রীয় উপকূল অঞ্চলের পশ্চিম দিকের ব্লু কার্বন ইকোসিস্টেমের মাটিতে সবচেয়ে বেশি কার্বন সঞ্চিত আছে এবং পূর্ব দিকের মাটির প্রতিতে এটা হচ্ছে 160 মেগাগ্রাম কার্বন, আর পূর্ব দিকের মাটিতে একরে প্রায় 124 মেগাগ্রাম। আপনারা জানেন যেখানে যেখানে যতটা কার্বন ধরে রাখা যায়, এগুলো এখন গ্লোবাল খুবই ইম্পর্টেন্ট ইস্যু। এখন কার্বন এমিশন কমানো নিয়ে যেহেতু আলাপ হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 27 জুলাই নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার জন্য একটা মিটিং হয়েছে। আপনারা জানেন নতুন করে স্পোর্টস নিয়ে খুব ভালোভাবে এই মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তরুণদের মধ্যে, কিশোরদের মধ্যে খেলার মানসিকতা ছড়িয়ে দেয়া এবং প্রতিভাবান খেলোয়াড়দেরকে তুলে আনা, যাতে এটা তাদের জীবিকা হতে পারে। রাষ্ট্র তাদেরকে ট্রেনিং প্রদান করবেন এবং জীবিকা হিসাবে নেওয়ার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করবেন, তাদের পাশে থাকবেন। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়, পরিবর্তন মন্ত্রণালয়, তারা তাদের যে কাজ নিয়মিত সেটা কন্টিনিউ করছেন, মোবাইল কোর্ট পরিচালনা করছেন পরিবেশ দূষণকারী ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং মোবাইল কোর্ট করছেন এবং এনফোর্সমেন্ট কার্যক্রম চালাচ্ছেন। এতে 4,49,000 টাকা মোবাইল কোর্টের থেকে জরিমানা আদায় করা হয়েছে, আর কার্যকৃত ক্ষতিপূরণ করা হয়েছে 34,55,000 টাকা। তারা বন্যপ্রাণী উদ্ধার করছেন, বনজ সম্পদ উদ্ধার করছেন, তাদের যেসব যে অ্যাসাইন রেসপন্সিবিলিটি আছে সেটা অনুযায়ী।
পরিকল্পনা মন্ত্রণালয় তার যে নিয়মিত কাজ, যেমন 2025-26 অর্থ বছরে এডিপি-ভুক্ত মোট 1359টি প্রকল্পের অনুকূলে নিজস্ব অর্থায়ন সহ মোট বরাদ্দ রয়েছে 2,08,936 কোটি টাকা। চলতি অর্থ বছরে জুন 2026 পর্যন্ত নিজস্ব অর্থায়নের 57টি মন্ত্রণালয় বিভাগের এডিপি-ভুক্ত প্রকল্প বিপরীতে ব্যয় হয়েছে 1,40,893 কোটি টাকা, মোট বরাদ্দের 67.43%। আমরা একটা জিনিস হয়তো জানি যে আমাদের সরকারের দক্ষতা, এটা দীর্ঘদিনের একটা পঞ্জীভূত ব্যাপার, সরকারের দক্ষতা মানে তার বরাদ্দ ব্যয়ের দক্ষতা খুব ভালো না, সেটা আমরা বাড়ানোর জন্য কাজ করছি, চেষ্টা করছি। পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়ার বেনগাজির গনফুতা ডিটেনশন সেন্টারে বন্দী 171 বাংলাদেশিকে 16 জুলাই দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই মন্ত্রণালয় এটির ক্ষেত্রে কাজ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের মাদক, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, কোস্ট গার্ড সবাই মিলে তাদের যে আইনশৃঙ্খলার কাজ সেগুলো কন্টিনিউ করছে। দেশে কিছু অপরাধ থাকে, সেটা নেই তা বলছি না, কিন্তু আমরা মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার দক্ষতার কারণে আমরা যথেষ্ট ভালোভাবে এগুলো নিয়ন্ত্রণের মধ্যে রাখা গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়, আপনারা খেয়াল করেছেন মিডিয়াতে, মাননীয় প্রধানমন্ত্রী গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন, তিনি সৈন্যদের সাথে সময় কাটিয়েছেন, তাদের সাথে একই খাবার খেয়েছেন। এর বাইরে বন্যা মোকাবেলায় তারা সেনাবাহিনী এবং নৌবাহিনী কাজ করে যাচ্ছে নিরলসভাবে। কিছু এলাকায় বন্যা চলছে এবং বিমান বাহিনীও এই বন্যা উপদ্রুত এলাকায় কাজ করছে। এই হলো কিছু বেসিক আপডেট। এবার যথারীতি আপনাদের প্রশ্ন। আমি আসছি। জি, আপনি যে ব্রিফটা করেন সেখানে যদি সময়টা উল্লেখ করে দেন, এই সময়ের মধ্যে এই যে ডেভেলপমেন্টটা হয়েছে, তাহলে আমাদের জন্য লিখতে সুবিধা হয়। আমি যদি বিজ্ঞান মন্ত্রণালয়ে যে তথ্যটা দিচ্ছেন সেক্ষেত্রে সময় কথাটা যদি একটু লেখাটা উল্লেখ করবেন। আরেকটা হচ্ছে তেল গ্যাস অনুসন্ধানের যে সারা দেশে উৎপাদনের যে তথ্যটা দিয়েছেন, সেটা কখন থেকে কখন এটা শেষ হয়েছে আর কি? কোনটার ক্ষেত্রে? তেল গ্যাস অনুসন্ধানের যে উৎপাদনের যে। আচ্ছা, আমরা একটু বলি, সেটা হচ্ছে আমরা প্রতি সপ্তাহে যখন কথা বলি, সপ্তাহে যে আপডেট গুলো আছে, কোনো কোনো জিনিস 7 দিনের মধ্যে কি পরিবর্তন সেটা দেখা যাবে, আবার কোনো কোনো জিনিস আসলে এই সপ্তাহে এই ঘটনাটা ঘটেছে আমরা এটা জানাচ্ছি। মানে আমি এটা বলছি না যে এক সপ্তাহের মধ্যে এটা হয়েছে, এটা হচ্ছে এক সপ্তাহের মধ্যে। আমি ওনার পয়েন্টটা হচ্ছে এরকম যে আমরা আসলে কবে থেকে কি হয়েছে, যেটা টাইম বাউন্ড আছে আমরা সেটা টাইম বলছি, আর কখনো কখনো যেটা হয় একটা তথ্য আসছে সেই তথ্যটা আমরা আপনাদের সামনে দিচ্ছি। আপনার সাথে আমি একমত যে এই কূপ খননের ব্যাপারটা এটা কবে থেকে কবে হয়েছে, কত দিন ধরে হয়েছে, এই তথ্যগুলো আমরা সামনে যুক্ত করবো। শিওর, আমি আসছি একটু, উনি জিজ্ঞেস করছে, আমি আসছি। জি জি, আচ্ছা, আমি প্রথম যেটা বললেন আমি দ্বিমত করছি না। একটা দেশে দীর্ঘদিন যখন একটা এই ধরনের সরকারের অধীনে থাকে, তাদের প্রচুর লোকজন থেকে গেছে, আপনি খুব রাতারাতি এগুলো পরিবর্তন করে ফেলা কঠিন, কিন্তু আপনি যদি খুব গভীরভাবে দেখেন দেখবেন ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু পুলিশ কর্মকর্তা বা প্রশাসনের কিছু মানুষজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা একটু সময় লাগবে, কারণ আমাদের সরকারের যে আকার, সরকার বলতে একটা অংশ নির্বাচনের পর আসে, আর মূল যে স্ট্রাকচার তারা তো থেকে, ওইটা ওনারাও সরকার, ওই সরকারটা থেকে যায় এবং এই সংখ্যাটা বিরাট, লক্ষ লক্ষ, আমরা যদি সব পর্যায়ে বিবেচনা করি। সেটা একটু টাইম নেবে, সেই ব্যাপারে কাজ হচ্ছে, কাজ চলছে। এবং এই যে কিছুটা সমস্যা হচ্ছে, আপনি যেটা বললেন, আমি জনগণকেও বলবো আমাদের প্রতি কিছুটা সহানুভূতি যেন তারা রাখেন, যে আমরা যেভাবে এই ব্যবস্থাটাকে পেয়েছি তার মধ্যে কাজ করতে হচ্ছে। সো প্রায় 5 মাস চলে গেল, আমরা আশা করি আর কিছুদিন গেলে এই ক্ষেত্রে সুবিধা হবে। আপনি আরেকটা যে প্রশ্ন করেছেন যে আমরা যে ব্যবস্থা নিতে যাচ্ছি, পৃথিবীর প্রতিটা আইন আসলে তাই, প্রত্যেকটা আইন আসলে তাই। পৃথিবীতে একই রকম কনস্টিটিউশন লিখেও দুইটা দেশ দুইভাবে চলে। আমরা এই আলাপগুলো আসলে আগে প্রচুর করতাম, যে লিখে কি হবে, করে কি হবে। আপনার প্রশ্ন হচ্ছে আগে যেমন ধরুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, সেটার মারাত্মক অপপ্রয়োগ হয়েছে, এটার বিরুদ্ধে আমরা কথা বলেছি। এখন আমরা করব কি করব না, ওনার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সেটার কি গ্যারান্টি আছে। নাগরিক হিসাবে এই ভয় পাওয়ার কারণ আছে? ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, খুব স্বাভাবিক। সরকারকে ভয় পাওয়ার মতো ব্যাপার আছে, আমি দেখি যে ছিল। কিন্তু ইদানিং মিডিয়া দেখলে কি মনে হয় সরকারকে ও ভয় পায়? মনে হয় কি? মানে আসছি মানে আমার কাছে মনে হয় যে সরকারকে কেউ আদৌ ভয় পায়, কেউ পাত্তা দেয় বলে মনে হয় না। বাট সরকারের সমালোচনা করেন, সরকারকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, সবাইকে নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক কিছু হচ্ছে, আপনারা জানেন, মন্ত্রীদেরকে নিয়ে হচ্ছে।
যথেষ্ট সমালোচনার জায়গা আছে। বাংলাদেশের সরকারের অনেক ভুল হবে, আমি প্রায় বলি, ওগুলো নিয়ে কথা বলেন, বিদ্রুপ করেন, আমাকেও বিদ্রুপ করা হয়, সমস্যা নেই। কিন্তু যে কথাটা বারবার বলছি, একটা জিনিসকে ভয় পেতে হবে, আপনি আইন ভাঙতে পারেন না। এখন আমরা আইনের নামে নিপীড়ন চালাবো কিনা, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে না, চালাবো না, কারণ আমরা একটা ফ্যাসিস্ট বা মাফিয়া রেজিম নই, আমরা একটা গণতান্ত্রিক সরকার। আমি অন্যায়ভাবে কারোর সাথে, শুধু সেটা না, আমরা যদি ব্যবস্থা নিতে যাই, আমি কিন্তু জনগণকে কনভিন্স করতে হবে আমি এই ব্যবস্থাটা নিচ্ছি এই কারণে নিচ্ছি, আমি কনভিন্স করে নেব। আমি বিশ্বাস করি আমরা দেখাতে পারবো যে কোনো অন্যায় ব্যবস্থা নিচ্ছে না। রাষ্ট্র কিন্তু দিনের শেষে একটা কোয়ার্সিভ ফোর্স, সে তো বল প্রয়োগ করবে। প্রশ্নটা হচ্ছে সে বল প্রয়োগটা লিগালি করছে কিনা, রাইট জায়গায় করছে কিনা, পরিমিতভাবে করছে কিনা। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। আমরা ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করি মাঝে মাঝে। রাস্তায় কোনো একটা ঝামেলা হচ্ছে, পুলিশকে কখনো কখনো বল প্রয়োগ করতে হয়, যে এটা বল প্রয়োগ আপনি একটু লাঠিচার্জ, একটু জল কামান দিয়ে পারেন, আপনি আমরা গুলি করে দিলেন। গণতান্ত্রিক সরকার এগুলো করবে না, আমি এই কথাটা বলতে যাচ্ছি। এই জন্য আমরা প্রায় গণতন্ত্রের কথা বলি, নির্বাচনের কথা বলি, কারণ তার মাথায় আছে তাকে জনগণকে খুশি করে রাখতে হবে। আরেকটা তথ্য দিই, ধরুন এই যে 180 দিন আসছে সামনে, 16 অগস্ট সম্ভবত এটা 180 দিন পূর্ণ হবে। আজই আমাদের একটা মিটিং আছে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে, আমরা যারা উপদেষ্টা এবং বিশেষ সহকারী আছি, মানে আমরা মাথা খারাপ করে হিসাব করার চেষ্টা করছি 180 দিনে কি করার কথা ছিল, কি হলো না হলো, সেটা নিয়ে আমরা কি বলবো না বলবো। তো এই এত কিছু কেন? কারণ আমরা জবাবদিহি করতে চাই। সেজন্য কোনো অন্যায় নাগরিকের উপরে চাপিয়ে দিয়ে যে আমাদের ক্ষতি হবে, এটা আমরা বুঝতে পারি। আপনি দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে আইনি প্যানেল, লয়ার্স প্যানেল তৈরি হচ্ছে, তারা জনগণকে বুঝিয়ে জানিয়ে কনভিন্স করে করতে পারবেন যে আমরা যে ব্যবস্থা নিয়েছি এটা ন্যায্য ছিল এবং এটা জনগণের স্বার্থে। আমি বলছি এটা শুধু ডিসইনফরমেশন বা বুলিং সরকারের বিরুদ্ধে না, কোনো ব্যক্তিও যদি আক্রান্ত হন, তিনি যদি সেটার প্রতিকার চান, সেই ব্যাপারেও সরকার কাজ করবে। আমি এই প্রশ্নগুলো আমরা একটু টুকে রাখবো। আমি এই তিনটারই কোনো আপডেট দিতে পারছি না, এখন পর্যন্ত আমার কাছে আপডেট নেই। এই আপডেট আমরা জোগাড় করে নেক্সট দিন অবশ্যই আমরা যে মনে রাখবো, আমরা সেটা দেবো। আচ্ছা ভাই বলছে, আমি আসছি আপনার কাছে। মামলা যেগুলো আইন লঙ্ঘন হয়েছে হতে পারে, আমার ধারণা করি, যেটা এটা আমার ধারণা, আবার হচ্ছে একদম ব্যক্তিগত, এটা সরকারি বক্তব্য না। মানে উনি আইসিটিতে মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত এবং উনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন, মৃত্যুদণ্ড। সম্ভবত এই কারণে প্রতিষ্ঠানগুলো আর মানে নতুন করে এটা করেনি। কিন্তু আমি একমত যে এখানে যেখানে আইন ভঙ্গ হয়েছে, সেটার অন্তত একটা প্রাতিষ্ঠানিক রেকগনিশন দরকার। যিনি এই আইনগুলো ভঙ্গ করেছেন, সেটা নিশ্চয়ই সরকার করবে। আমি আসছি। জি জি জি। আমি বাস্তবতা আছে কিনা আমিও জানি না, আমিও মিডিয়াতে দেখছি, এর বেশি কিছু না। তবে একটা জিনিস গ্রসলি আমরা মনে করতে পারি, এটা শুধু 180 দিনের কথা বলছি না, সেই পুরনো কথা যে একটা ফ্যাসিস্ট বা মাফিয়া রেজিম দেখাতে চায় তিনি যা করেছেন সঠিক করেছেন, আমি কাউকে ভুল নিতে পারি না, আমি নিজে ভুল না, আমার সব ঠিক আছে। ফলে তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেন না। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। কারণ দিনের শেষে জনগণের কল্যাণ সাধন করা প্রধানমন্ত্রী হিসেবে তার কোনো চয়েস বা কোনো সিদ্ধান্ত আরো বেটার করার সুযোগ যদি থাকে তিনি সেটা করবেন। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা বলে মনে হয়েছে এটা এখন 180 দিনের পরপর হবে না তার চাইতে একটু সময় লাগবে, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। আমি আসছি। হামিদুর রহমান সম্ভবত। জি। আমার প্রশ্ন হলো, জঙ্গি, সন্ত্রাসী, স্বাধীনতার বিরোধী যারাই ভেঙে থাকে, এই বর্তমানে স্বাধীনতার পক্ষে শক্তি বিএনপি ক্ষমতা, তাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে দেখলাম না, কঠোর কোনো ব্যবস্থা নিতে দেখলাম না। আমি আসছি। আচ্ছা, এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিয়েছি, সেই জেলা প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত তথ্য বা সবকিছু মিলে। প্রথম কথাটা হচ্ছে ভাস্কর্যটা কিন্তু কমপ্লিটেড হয়নি, এটা 19-20 সালের দিকে শুরু হয়েছিল, এটা হয়নি। এই ভাস্কর্য নিয়ে দুটো অভিযোগ পাওয়া গেছে আমি প্রশাসনের কাছ থেকে যেটা জানলাম। একটা হচ্ছে এখানে হামিদুর রহমানের যে আবক্ষ মূর্তি আছে, তার যে ফেস, এটার সাথে কিন্তু একটু বলি, এটার সাথে কিন্তু যে জঙ্গিরা ভেঙে ফেলছে এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই, এটা একটু ক্লিয়ার করি।
তার সাথে মিললে, আর দ্বিতীয় হচ্ছে এটা যে ইন্টারসেকশনে আছে, এটা গাড়ি চলাচলের ক্ষেত্রে মারাত্মক অবস্ট্রাকশন তৈরি করছে, এটা অনেক উঁচু বেদিতে তৈরি হয়েছে, এরকম একটা অভিযোগ যারা ওই রাস্তায় চলাফেরা করেন এবং তাদের সেটার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম একটা অভিযোগ ভ্যালিডলি আছে। আমি এটা ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি, কারণ আমিও প্রাথমিকভাবে শকড হয়েছি যে এটা কেন হবে। এই সিদ্ধান্তটা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা এখানে না থাকলেও ওনার অবয়ব, ওনার ফেস যাতে ঠিক মতো বোঝা যায় এবং খুব ভালোভাবে আরেকটা ওনার আবক্ষ ভাস্কর্য এবং সাথে মুক্তিযুদ্ধকে রেখে একটা ভাস্কর্য তৈরি হবে, মানে একটা নতুন জায়গায়, এটা নিয়ে দ্রুত তারা সিদ্ধান্ত জানাবেন। ডিসপ্লেস কি সরকার করছে? সরকার করছে। মাঝে মধ্যে এই প্রশ্নটা কি কিনা মানে ডিসইনফরমেশন বা ডিসইনফরমেশন কোনটা? দাদাদের প্রশ্ন করলেন না 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 না, একেবারেই না। একটু খেয়াল করি, মিডিয়া যেমন ডিসইনফরমেশন কোনটা আমরা এভাবে বলতে পারি যে এখানে দুটো আসি। হ্যাঁ, তথ্য না জানি প্রশ্ন না 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 না, তথ্য না জেনে না, এই তথ্যগুলো আসছে, এই তথ্যগুলো এসছে, এই তথ্যগুলো এসছে। সুতরাং এটা 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 কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে এসছে। মানে ব্যাপারটা এরকম যে সরকারের অগোচরে ঘটনা ঘটে যাচ্ছে, জঙ্গিরা এসে করছে, এটা কিন্তু মেইন স্ট্রিমে এসছে, এটা এসছে। আর একটু খেয়াল করি, উনি কিন্তু প্রশ্ন করেছেন। আমরা ডিসইনফরমেশন, আমরা এখন স্টেটমেন্ট দেই যে কেউ একজন জানেন এখানে এটা জঙ্গিরা এটা করেছে, ওটা করেছে, দেশ এখানে চলে গেল, এগুলো স্টেটমেন্ট। আমরা যদি বলি কথার কথা, কোন একজন নাগরিক যদি তার ফেসবুকে লেখেন যে আমরা আগেও দেখেছি বিভিন্ন র্যাডিক্যাল গোষ্ঠী এই ধরনের ভাস্কর্যের বিরুদ্ধে কাজ করছে, তারা কেউ এটা করছে কিনা, এরকম একটা প্রশ্ন কিন্তু আসলে ডিসইনফরমেশন না, কারণ আপনার আগের কনটেক্সটে এটাকে আপনি মেলাতে পারেন। সো এগুলো একটু যাচাই বাছাই হবে। আবারও বলছি, যখন কোনো তথ্য নিয়ে কাজ করা হবে এই ব্যাপারগুলোই হবে। এই জন্য আমরা একটা লয়ার্স প্যানেল তৈরি করেছি। জি, আমি আসছি একটু। আজকে মাইলস্টোন দুর্ঘটনার 1 বছর পূর্তি হচ্ছে। জি, ওনার খোঁজে অনেক শিশু মারা গেছেন, অনেক অভিভাবক মারা গেছেন, অনেক মারা গেছেন। এদের ক্ষতিপূরণের ব্যাপারে বর্তমান সরকার কোনো উদ্যোগ নিয়েছে? এনাদের ক্ষতিপূরণের তো সিদ্ধান্ত আগেই হয়েছে। পাশাপাশি আরেকটু বলি, জি, পাশাপাশি বিগত ইউক্রেন গভর্নমেন্ট কিছু প্রস্তাবনা দিয়েছিল, সেই প্রস্তাবনার ক্ষেত্রে বর্তমান সরকার সেটাকে কাজে লাগাবে। আমি প্রস্তাবনা কোনটা কোনটা নেওয়া এখনো শেষ হয়নি সেটা নিয়ে আমি জানি না। আর প্রথম হচ্ছে ক্ষতিপূরণ তো আমি যতদূর জানি এটা আগেই হয়েছে। কোন ক্ষতিপূরণ কি ডিসবার্সমেন্ট হয়নি? ক্ষতিপূরণ তো ঘোষিত হয়েছিল, এখনো পায়নি। ঘোষিত ক্ষতিপূরণ যেন পরিবারগুলোর কাছে পৌঁছে সেই ব্যাপারে অবশ্যই সরকার কাজ করবে, এটা আমি কনফার্ম করছি। এবং যেসব প্রস্তাবনার কথা বলছেন সেগুলো নিশ্চয়ই কাজ হবে, কারণ এটা তদন্ত হয়েছে, তদন্তের রিপোর্ট তৈরি হয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চয়ই সরকার নেবে। আর বিশেষ করে আমি আবারও বলছি, জোর দিতে চাই, ক্ষতিপূরণের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কথা বলবো এবং যেন সেটা দ্রুত পৌঁছে যায় সেই চেষ্টা নিশ্চয়ই আমরা করবো। এবং এটাও একটু দুর্ভাগ্যজনক যে একটা বর্ষপূর্তিতে এসে আমাদেরকে স্মরণ করতে হচ্ছে এই পরিবারগুলো ক্ষতিপূরণ পায়নি। আমাদেরও দায়িত্বে আসার 5 মাস হয়ে গেছে, এটা আমাদেরও খানিকটা ব্যর্থতা। নিশ্চয়ই আমরা এটা রিকভার করার চেষ্টা করব। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে উচ্চ আদালত যে রায় দিয়েছে সেই রায় ওনারা বাস্তবায়ন করেন। ওই মাইলস্টোনের ক্ষতিগ্রস্তের পক্ষ। এ ব্যাপারে ওনারা যদি চেয়ে থাকেন এবং আদালতের যদি রায় থাকে, আবার সরকার সবই যাচাই বাছাই করবে এবং সেটার ভিত্তিতে সরকারের একটা প্রস্তাবনা ছিল পরিবার প্রতি বা যারা শহীদ হয়েছেন, মানে ওরা জি, দাবি মানে 1 কোটি টাকা। তারা 1 কোটি টাকা করে দাবি করেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে 20 লাখ করে থাকে। জি, সেটা তারা প্রত্যাখ্যান করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আবেদন আমি ব্যক্তিগতভাবে বলছি, ইভেন আজও আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। যদি সেটা হয়, আমি ব্যক্তিগতভাবে তাকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে বলবো। আমাদের এই মর্মান্তিক ঘটনা, মানে টাকা দিয়ে কারো কোনো ক্ষতিপূরণ হয় না, আসলে সন্তানের মৃত্যু হয় না, কিন্তু তারপরও রাষ্ট্র তার সক্ষমতার মধ্য থেকে যতটুকু এই পরিবারের পাশে দাঁড়ানো যায় সেই চেষ্টা যেন করে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে নিজেই বলবো। আরেকটু আসি। জি, মানে মাইলস্টোনের বিষয়ে ওই পরিবারগুলো যারা যে শিশুরা নিহত হয়েছে তাদের শহীদ হিসাবে তালিকাভুক্তি দান সেটা সরকারের আমরা সবকিছু নিয়ে কথা বলবো। আমি ঠিক জানি না শহীদ হিসেবে তালিকাভুক্তি, মানে ইটস অ্যান অ্যাক্সিডেন্ট এবং আমাদের শিশুরা মারা গেছেন। এখন অ্যাক্সিডেন্ট তো আমাদের আরো অনেক হয়, মানুষ অ্যাক্সিডেন্টে মারা যান। তো আমি জানি না, আমরা এই ব্যাপারটা যত দাবি আছে আমি এভাবেই বলবো, চেষ্টা করবো তাদের সব দাবি নিয়ে প্রয়োজনে তাদের কোনো প্রতিনিধিদের সাথে সরকারের কোনো প্রতিনিধি বসে যেন এটা সুরাহা করেন। প্রধান চ্যালেঞ্জ আপনারা যেটা প্রশ্ন করলেন, প্রধান চ্যালেঞ্জ কি 5 মাস গেছে? আমার কাছে প্রধান চ্যালেঞ্জ মনে হয় আমরা যে সিস্টেমটার মধ্যে কাজ করছি,
মানে সদিচ্ছা থাকলেও সরকারের কতগুলো টুল আছে, অ্যাপারেটাস আছে, যারা 17 বছরে এমন অবস্থায় ছিলেন তারা তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে যা ভেবেছেন এগুলো কিন্তু পাল্টে গেছে, তাদের চিন্তাই পাল্টে গেছে। সো এই পুরো স্ট্রাকচার নিয়ে কাজ করা হাইলি চ্যালেঞ্জিং হচ্ছে, কারণ প্রত্যেকটা সংজ্ঞা পাল্টে গেছে। একটা দেশের মানে আমরা শেখ হাসিনার সময় আলাপটা প্রচুর করেছি, একটা স্টেট তো কতগুলো প্রতিষ্ঠানের উপরে দাঁড়িয়ে থাকে। একটা গণতান্ত্রিক স্টেট মানে হচ্ছে ওর 3টা উইং থাকবে, অনেকগুলো প্রতিষ্ঠান থাকবে, সেগুলো তার তার মতো করে মোটা দাগে কাজ করবে। বাংলাদেশে এগুলো যে কোনো কালেই অসাধারণ কাজ করেছে তা বলছি না, কিন্তু এটা এই মুহূর্তে যে পরিমাণ ভেঙে পড়েছে সেটা ছিল না। সো এই পুরো ধ্বংসপ্রাপ্ত একটা সিস্টেম নিয়ে কাজ করতে হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনি নিজেও আইন শৃঙ্খলার কথা বললেন। আমাদের পুলিশ বাহিনী গণতান্ত্রিক সরকারের আমলে নির্বাচিত সরকারের অধীনে অনেকটাই কনফিডেন্স ফেরত পেয়েছে, কিন্তু পুরো কি পেয়েছে? আমরা কি এখনো দেখি না যে রাস্তায় আমাদের পুলিশ বাহিনীর প্রতি চালকদের, রিক্সা চালকদের খুবই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড আছে? আমাদের তো একটা ট্রমা আছে, সেই ট্রমাটা থেকে গেছে। কিন্তু একই সাথে এটাও তো সত্য, এই পুলিশ বাহিনীকে কাজ করতে দিতে হবে। সুতরাং তারও যে সেই ওই ইম্প্যাক্টের যে ফাইনাল এখনকার পরিস্থিতি সেটাও তো পুরো পাল্টে যায় নাই। তো চ্যালেঞ্জ হচ্ছে এই যে 17 বছর এবং গণ অভ্যুত্থানে যে প্রভাব তৈরি হয়েছে সেটা কাটিয়ে ওঠা, সেটা ঠিকঠাক মতো হবে আশা করি। আর একটা সরকার, এক সেকেন্ড, আর একটা সরকারের কখনো যখন কাজ চলবে, সরকারের কাজের নানা ক্ষেত্রে নানা সমালোচনা তৈরি হবে, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থাকা ব্যক্তিদের মধ্যেও তৈরি হতে পারে। ইনফ্যাক্ট মিডিয়ার কাজই এটা। একটা গণতান্ত্রিক সরকারে ব্যবস্থায় মিডিয়াকে ফোর্থ এস্টেট এই কারণে বলা হয় যে এই জিনিসগুলো তুলে ধরবে, সেগুলো নিয়ে যারা সংশ্লিষ্ট আছেন তারা তাদের বক্তব্য দেবেন, এবং সেগুলো নিয়ে যদি দেখা যায় যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে সেগুলো নিয়ে সরকার নিশ্চয়ই ইন্টারভিন করবে, কিন্তু এই জিনিসগুলো কন্টিনিউ করুক। সো খুব মেজর চ্যালেঞ্জ হচ্ছে ওটাই। আরেকটা বড় চ্যালেঞ্জ আছে আমি মনে করি, সেটা হচ্ছে জনগণের প্রত্যাশার চাপ। মানে দীর্ঘদিন আমরা আসলে একটা গণতান্ত্রিক সরকার তো পাইনি, ফলে অনেক কিছু আমাদের এক্সপেকটেশন জমে আছে, এবং যেহেতু মানুষ একটা বড় ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে, 2/3 আসন এবং অর্ধেকের বেশি পপুলার ভোট, সো তার এক্সপেকটেশনও অনেক বেশি। আমরা জনগণকে আরেকটু ধৈর্য ধরতে অনুরোধ করব। আমরা আশা করি আমরা সেটা তাদের প্রত্যাশার কাছাকাছি যেতে পারবো। আচ্ছা আচ্ছা, আমি একটু নতুন দু একজনকে একটু প্রশ্ন করছি। সরকার চ্যানেলে কাজ করি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি দায়িত্ব নেওয়ার পর অবাক তথ্য নিশ্চিত হয়েছে। আমার একটি প্রশ্ন রয়েছে, বাগেরহাটের মোংলা থেকে কোস্ট গার্ডের পরিচয় যুবককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটিকে ইতিমধ্যেই একটি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস কিন্তু থেকে বলেছে যে গুমের ঘটনা। আপনার সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম আমরা গুমের ঘটনা শুনলাম। এই বিষয়টি স্যার একটু আপনি বলবেন। আচ্ছা, অভিযোগ হচ্ছে মোংলা পোর্টের এলাকা থেকে। এটা হচ্ছে স্যার বাগেরহাটের মোংলা কোস্ট গার্ড স্যার তাকে 3 মাস আগে স্যার নিয়ে গিয়েছিল, এই ঘটনাটা এখনো তাকে পাওয়া যায়নি। মানে হাইকোর্টে স্যার রিটু হয়েছে। কোস্ট গার্ড পরিচয় তুলে নেওয়া হয়েছে এবং 3 মাস ধরে তাকে পাওয়া যাচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ জায়গায়, যেমন কোস্ট গার্ড যার অধীন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি নিজেও গুমের শিকার ছিলেন, তাই না? মানে এখন কেউ বলতে পারেন যে কেউ যদি গুমের শিকার হন তিনি গুম করবেন না, এটা কি গ্যারান্টি আছে কিনা? গ্যারান্টি নেই। কিন্তু আমি একটা কথা বারবার বলছি যে এই অন্যায় এবং এই অপরাধগুলোর যে পরিমাণ শিকার ক্ষমতাসীন দল হয়েছে, এটা হবার কারণ নেই। আচ্ছা, এটা নিয়ে আমি বলছি না যে সরকার এটাকে আউটরাইট ডিনাই করছে। এই কথাটা যেহেতু এসছে, এটা ভেরিফাই করবে, এবং আমি এক্সপেক্ট করব, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিজে কথা বলবো, তারা যেন এই ব্যাপারে বিবৃতি দেন, তারা যেন এই ব্যাপারে কথা বলেন। কিন্তু আমি এই সরকারের জায়গা থেকে মনে করি, মানে হয় না অনেক সময় এই ঘটনাগুলো কোনো না কোনো অন্য কোনো ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ করে থাকতে পারে, তারপরও সরকারের দায়িত্ব আছে সরকার এটা নিশ্চিত করা। এবং এই আলাপটা আমরা আগেও করেছি, কেউকে যদি অন্য কোনো পরিচয়ও কেউ এটা করে থাকে তাকে উদ্ধার করা বা যাবতীয় দায়িত্ব কিন্তু সরকারের। সুতরাং সরকার তার এই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর, এবং সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। এই সরকার কোনো গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোকে প্রশ্রয় দেবে না। অন্তত আমি সরকারের বিরুদ্ধে এই ব্যাপারে খুবই কঠোর লড়াই করব, কারণ আমার তো নিজস্ব একটা অ্যাক্টিভিজম আগেই ছিল। একটা রাষ্ট্র কাউকে যদি গুম করে, কাউকে যদি বিচার বহির্ভূতভাবে হত্যা করে, সে আর রাষ্ট্র থাকে না, সে মাস্তানে পরিণত হয়। রাষ্ট্র কিন্তু কাউকে খুন করতে পারে, বিচারিক হত্যা সেটা হচ্ছে আমরা বিচার করব, বিচার করে সব প্রসেস শেষে তার মৃত্যুদণ্ড হতে পারে, তখন সে রাষ্ট্র হয় যে আমি আইন প্রয়োগ করছি। সে যদি এমনি ধরে খুন করে ফেলে, এমনি ধরে গুম করে ফেলে, সেটা তো আসলে মাস্তানি হয়, এটা রাষ্ট্রের কাজ হয় না। সো আমি এই ব্যাপারে খুবই সচেতন থাকবো এবং আমরা কাজ করব। জি, যেমন তথ্য
দুর্নীতি দমন ধ্বংস, হিউম্যান রাইটস কমিশন, এগুলো গঠন করার ব্যাপারে সরকারের পলিসি প্রায়োরিটিতে সম্ভবত নেই। কেন নেই যদি ব্যাখ্যা করতে পারেন? আচ্ছা, প্রায়োরিটিতে নেই তা বলছি না। ধরুন তথ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত যে তথ্য কমিশন, সেটা খুব দ্রুত এটা যে আপনার যে সিলেকশনের জন্য যে একটা মানে আইন অনুযায়ী যে কমিটি হওয়ার কথা ওটা হয়েছে, তারা আজকে আমাদের পিআইও মহোদয় জানান আজই মিটিং হবে। সুতরাং এটা খুব দ্রুত তৈরি হয়ে যাবে। দুদকের কাজও আমি অন্যভাবে জানি, এটাও খুব দ্রুত তৈরি হওয়ার ক্ষেত্রে কাজ চলছে। এগুলো হয়ে যাবে, এগুলো প্রায়োরিটির মধ্যে আছে। ওটা সম্ভবত আইনটার ব্যাপারে, যেহেতু ওটার আইন পাল্টাচ্ছে, ওই আইনটা আগে হতে হবে, তারপর ওটাও হবে, সবগুলোই হবে। আমরা শেষ করি। দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। ওই যে বললাম, আমরা আসলে সম্পূর্ণ সব পর্যায়ে পদক্ষেপ নেব নাকি আসলে ডিসিশন যারা নিয়েছেন, আপনি খেয়াল করবেন উচ্চ পর্যায়ের এত বিস্তারিত আলোচনার স্কোপ নাই। ধরুন যুদ্ধের পর যখন যুদ্ধ অপরাধের বিচার হয়, ধরুন নুরেমবার্গ ট্রায়াল, ওখানে কি সবাইকে ধরে বিচার করা হয়েছিল? করা হয়নি। বিচার করা হয় তখন যারা ডিসিশন মেকিং পর্যায়ে থাকে। টোকিও ট্রায়ালেও একই ঘটনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অল্প কিছু 10, 12, 15 জন মানুষকে বিচার করা হয়েছে, কিন্তু অপরাধের সাথে জড়িত ছিল তো হাজার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাজার মানুষ জড়িত ছিল। সো আমরা আপাতত এইটুকু বলতে চাই, যারা আছেন, যারা ওই পলিসি নেয়ার সিদ্ধান্তের জায়গায় ছিলেন, তাদের বিচার হবে। শুধুমাত্র চাকরি থেকে বহিষ্কার না, বিচারও হবে। আর একটা কথা, ফর গডস সেক, আমরা যেন আমাদের পুলিশ বাহিনীর প্রতি, তারা অতীতে কি করেছেন তাতে কারো যদি অপরাধ থাকে সেই বিচার চলুক, কিন্তু আমরা অ্যাজ এ হোল এই বাহিনীটাকে যেন ডেমোনাইজ না করি। তাদেরকে একটু কাজ করতে দেওয়া দরকার। তারা এখন ভালো কাজ করতে গেলে অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন। আমরা আমাদের মধ্যে ট্রমা আছে, আমি বিশ্বাস করি। এটা শুধুমাত্র জুলাইয়ের ট্রমা না, এর আগেরও ট্রমা আছে। শেখ হাসিনা যেভাবে পুলিশকে ব্যবহার করেছেন, আমাদের মধ্যে এটা ট্রমা আছে। কিন্তু আবার একই সাথে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা পুলিশ বাহিনী কাজ করে যেতে হবে, এবং আশা করি আপনারা পুলিশ বাহিনীকে সহযোগিতা করবেন। সর্বশেষ শুরুতে যেটা বলেছি তাতে বোঝা যাবে উই আর সিরিয়াস অ্যাবাউট দিস। আমাদের লয়ার্স প্যানেল তৈরি হয়ে গেছে, তথ্য মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন হবে। প্লিজ আপনারা একটু সচেতন হবেন, সচেতনভাবে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন তৈরি করবেন না, ছড়াবেন না। সাইবার বুলিং বিশেষ করে নারীদের প্রতি, এটা একটা মারাত্মক সহিংসতা। মানে আমরা রাস্তায় শুধু নারীকে গায়ে হাত দিলে সহিংসতা হয়, এটা ভুল ধারণা। পৃথিবী বহু পাল্টে গেছে। অনলাইনেও যা করা হয়, এগুলো মারাত্মক সহিংসতা নারীর প্রতি। এই সরকার কোনোভাবে এটা সহ্য করবে না, আপনাদের সতর্ক হতে হবে। আমরা ওইটা যখন হবে, আমরা খুব কারা আছেন, কি হচ্ছে, কিভাবে কাজ করবেন আলাদাভাবে জানাবো। ধন্যবাদ।